ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমরা দেখছি দুটো ছেলের মধ্যে, একজন একই বাড়ির একই বাবার দুই ছেলে, একজন স্কুলে গিয়েছে, একজন স্কুলে যায়নি। যে স্কুলে গিয়েছে তার ব্যক্তিত্ব একটু আলাদাভাবে তৈরি হচ্ছে, আবার যে স্কুলে যায়নি তার ব্যক্তিত্ব একটু অন্যভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ যে স্কুলে গিয়েছে সে জীবনে অনেক সুস্থ পথে অনেক উন্নতি লাভ করতে পারে তার ব্যক্তিত্বের যথাযথ বিকাশের ফলে, অর্থাৎ তার অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলি ছিল সেগুলি যথাযথ প্রকাশ ঘটতে পেরেছে এবং সেই প্রকাশ ঘটার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে বিদ্যালয়গুলি। অর্থাৎ বিদ্যালয়ে ব্যক্তিত্বের বিকাশের একটা অন্যতম পথ হিসাবে বিদ্যালয়কে আমরা বলতে পারি। নেক্সট, শিক্ষামূলক নির্দেশনা। শিক্ষামূলক নির্দেশনা অর্থাৎ আমরা শিখছি কোনো একটা উদ্দেশ্য নিয়ে, কোনো একটা পরিকল্পনা নিয়ে, তো সেই পরিকল্পনার যথাযথ রূপদান বা বাস্তব রূপায়ণ ঘটাতে হলে তার জন্য তালিম, তার জন্য শিক্ষা প্রয়োজন হয়। তো সেই শিক্ষাক্ষেত্রে আমাদের যে সমস্ত নির্দেশনার প্রয়োজন হয় তা আমরা বিভিন্ন জায়গা থেকে পেলেও মূলত আমরা বিদ্যালয় থেকেই পেয়ে থাকি। তো এই শিক্ষামূলক নির্দেশনা পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো বিদ্যালয়, যা একটা শিক্ষার্থীর জীবনে অপরিহার্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন শিক্ষার্থী বিদ্যালয় থেকে শিক্ষামূলক যে সমস্ত উপকার কার্যাবলী পেয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হলো শিক্ষামূলক নির্দেশনা। নেক্সট, বৃত্তিমূলক নির্দেশনা। আমাদের প্রতিটি মানুষের সঙ্গে একজন সাবালক অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে পেশা বা জীবিকা খুবই জরুরি। কোনো না কোনো পেশা অবলম্বন করতেই হয় আমাদের বাস্তব জীবনের স্বার্থে। আর সেই পেশা বা জীবিকার ক্ষেত্রে পরামর্শ বা তালিম নেওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা যে পেশায় কাজ করি না কেন, সে হোক বা শিক্ষামূলক বা শিক্ষামূলক না, যে পেশাই হোক তার জন্যেও, শিক্ষামূলক পেশা না হলেও তার জন্যও শিক্ষা প্রয়োজন হয়। আর শিক্ষাক্ষেত্রে তো অপরিহার্য। তো আমরা যে যেমন শিক্ষা অর্জন করছি তার উপরে যে পেশা নির্বাচন করছি, যে বৃত্তি নির্বাচন করছি, আমরা কে কোন পেশার উপযোগী বা কোন পেশায় আমরা সাফল্য অর্জন করতে পারবো বা কোন পেশার যোগ্য আমি, এই আলোচনা আমরা মূলত বিদ্যালয়ে পেয়ে থাকি। অর্থাৎ পেশাগত জীবনে বা বৃত্তিমূলক জীবনে বৃত্তিতে সাফল্য আনতে হলে সেখানে যে নির্দেশনা প্রয়োজন তা আমরা বিদ্যালয়ে পেয়ে থাকি। অর্থাৎ একজন শিক্ষার্থীর জীবনে যে পেশাগত জীবন গ্রহণ করতে হয়, সেই পেশাগত জীবনের জন্য যে শিক্ষার প্রয়োজন হয় সেই শিক্ষা কিন্তু আমরা তার বেশিরভাগ বিদ্যালয়ে পেয়ে থাকি। নেক্সট, সৃজনাত্মক ক্ষমতার বিকাশ অর্থাৎ উদ্ভাবনী শক্তি। সৃজনাত্মক ক্ষমতা অর্থাৎ উদ্ভাবনী শক্তি, যেটা সাধারণত আমরা একটা বিজ্ঞানীর মধ্যে দেখি। যদিও বিজ্ঞানী আমরা সবাই, আমরা ছোটোখাটো অনেক কিছুই আবিষ্কার করি, আমরা সবাই বিজ্ঞানীরা হয়তো অনেক বড় বড় কিছু আবিষ্কার করছে, আমরাও আমাদের বাড়িতে অনেক সময় একটা কাগজ কেটেও একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেলি, রং পেন্সিল দিয়ে একটা নতুন কিছু আবিষ্কার করে ফেলি। তাই বললাম যে আমাদের সবার মধ্যে কিছু না কিছু উদ্ভাবনী শক্তি আছে, সৃজনাত্মক শক্তি আছে, তার প্রকাশটা কম দেখা যায়। তো এই সৃজনাত্মক শক্তির যথাযথ বিকাশ, যথাযথ প্রকাশ ঘটানোর জন্য প্রয়োজন হয় শিক্ষা। যে শিক্ষা
আমরা বিদ্যালয় থেকেই পেয়ে থাকি। অর্থাৎ বিদ্যালয়গুলি একটা শিক্ষার্থীর সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ঘটিয়ে তাকে সমাজের উপযোগী করে তুলছে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রগুলিতে সেই সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ঘটিয়ে সে কিন্তু তার জীবনে সফলতা আনতে পারছে। অর্থাৎ সেই সৃজনাত্মক ক্ষমতার বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়গুলির ভূমিকা অনবদ্য বা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নৈতিক ও চারিত্রিক বিকাশ। প্রতিটি মানুষ অর্থাৎ একজন পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে বিশেষ করে তার নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন হওয়াটা খুবই বাঞ্ছনীয়। নৈতিক বলতে কি? উচিত অনুচিত বোধ। অর্থাৎ আমরা একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে বা একজন শিক্ষার্থী হিসাবে সব কাজ এলোমেলোভাবে করতে পারি না। অনেক কাজ আমাদের করা উচিত, আবার অনেক কাজ আমাদের করা উচিত নয়। এই উচিত অনুচিত বোধ একজন শিক্ষার্থী স্বাভাবিকভাবে যতটা শিখছে, বিদ্যালয়ে গিয়ে সেই বোধটাকে আরও বেশি উন্নত করতে পারছে। অর্থাৎ উচিত অনুচিত বোধ শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়গুলি আমাদের বিশেষভাবে সাহায্য করে থাকে এবং এই উচিত অনুচিত বোধ বা উচিত অনুচিত বোধের কার্যাবলী সম্পাদনের মধ্য দিয়ে আমাদের একজন উন্নত চরিত্রের অধিকারী হতে সাহায্য করে বিদ্যালয়গুলি। তো ছাত্ররা, আমরা দেখলাম যে একজন শিক্ষার্থীকে বিদ্যালয় কিভাবে উপকার করছে বা বিদ্যালয়গুলি কি কি কাজ করছে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে। তো বিদ্যালয়ের প্রত্যক্ষ ভূমিকা আমরা শিক্ষার্থীর ক্ষেত্রে এগুলো যেমন দেখছি, সাথে সাথে ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব, তাই তার সামাজিক শিক্ষার প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। তাই বিদ্যালয়গুলি কেবল তার শিক্ষার্থী কেন্দ্রিক কার্যাবলী করেই থামেন না, তার সমাজকেন্দ্রিক অনেক কার্যাবলীও বিদ্যালয়গুলি করে থাকেন। সেই সমাজকেন্দ্রিক কার্যাবলীগুলির মধ্যে যে টপিকসগুলো আমরা দেখতে পাচ্ছি, সামাজিকীকরণ, ঐতিহ্যের সংরক্ষণ, ঐতিহ্যের সঞ্চালন ও উন্নয়ন, গণতান্ত্রিক বোধের বিকাশ, জাতীয় ও আন্তর্জাতিক চেতনার বিকাশ। সামাজিকীকরণ অর্থাৎ সমাজের বিভিন্ন নিয়ম কানুন যা মানলে সমাজে অনেক, না মানলে অনেক অসুবিধা দেখা দেয়। আমরা অ্যাজ এ ম্যান হিসাবে সামাজিক ম্যান বা সোশ্যাল ম্যান বলতে পারি। প্রতিটি মানুষ অর্থাৎ সামাজিক নয় এমন মানুষ আমরা দেখি না বা পাই না। মানুষ হলে তাকে সামাজিক হতেই হয়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি একবার পরীক্ষা করে দেখি, তো আমাদের প্রতিটি পর্বেই আমরা কোনো না কোনোভাবে সমাজ থেকে সাহায্য নিই, সমাজের সহায়তা নিই। সমাজের সাহায্য ছাড়া আমরা জন্মাতে যেমন পারবো না, বড় হতেও পারবো না। তাই সেই সমাজে যথাযথভাবে বসবাসের জন্য আমাদের অনেক নিয়ম পদ্ধতি মেনে চলতে হয়, যে পদ্ধতিগুলি মানার মধ্য দিয়ে আমরা যথাযথ সামাজিকীকরণ করতে সামর্থ্য হই, অর্থাৎ সামাজিক মানুষ হয়ে উঠতে সামর্থ্য হই। তো আমাদের সেই মানুষের মধ্যে সেই সামাজিকীকরণের বোধ আনার ক্ষেত্রে বিদ্যালয়গুলি যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যের সংরক্ষণ। অর্থাৎ আমাদের প্রাচীনকালের অনেক ঐতিহ্য আছে যা আমাদের জানা এবং মানা খুবই বাধ্যতামূলক। কোন পথে আমাদের পূর্বপুরুষরা গিয়েছে এবং কোন ঐতিহ্য মেনে চলেছে, সেই ঐতিহ্য মান্যতা দেওয়া আমাদের কর্তব্য। তো সেই ঐতিহ্য সংরক্ষিত যদি না হয়, তাহলে আমরা জানতেই পারবো না যে কিভাবে সেই ঐতিহ্যগুলো পালিত হয়েছে। তার জন্য বিদ্যালয়গুলি সেই ঐতিহ্যের সংরক্ষণ করে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সঞ্চালন ও উন্নয়ন। অর্থাৎ সেই ঐতিহ্যগুলো আমাদের পরবর্তী জেনারেশনে, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালন করা, সেগুলিও কিন্তু বিদ্যালয়ে সেই কাজ করে থাকে। এবং সেই ঐতিহ্য প্রাচীনকালে যা ছিল তার যদি কোনো উন্নয়ন ঘটানোর প্রয়োজন হয়, সেই উন্নয়নের ক্ষেত্রেও বিদ্যালয়গুলিও যথেষ্ট অবদান রাখে।
নেক্সট, গণতান্ত্রিক বোধের বিকাশ। গণতন্ত্র, আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের কথাটা দেখি, অর্থাৎ বলা যায় যে একটা দেশ বা রাজ্য বা একটা সমাজ চলার একটা নিয়ম। গণতন্ত্র যেখানে জনগণ অর্থাৎ মানুষের তন্ত্র, তো জনগণ যাতে সুস্থভাবে চলতে পারে তার জন্য একটা সিস্টেম যেটাকে বলা হচ্ছে গণতন্ত্র, যেখানে জনগণের স্বাধীনতা অধিকার প্রতিষ্ঠিত হয়। সেই গণতান্ত্রিক বোধ অর্থাৎ একটা দেশের জনগণ হিসেবে বা মানুষ হিসেবে আমার সেখানে কি কি করণীয় আছে, আমি কি কি অধিকার পেতে পারি, এই সমস্ত বোধ অর্থাৎ দেশের নাগরিক হিসাবে দেশের জনগণ হিসাবে আমার কি করণীয়, আমার কি বোধ, আমার কি করা উচিত, আমার কি কি অধিকার, আমার কি কি স্বাধীনতা, এই সমস্ত বিষয়ের যে জ্ঞান, এই সমস্ত বিষয়ের যে বোধ, যেটাকে গণতান্ত্রিক বোধ বলা হচ্ছে। আর এই গণতান্ত্রিক বোধ একটা সাধারণ মানুষ, একটা সাধারণ ছেলে বা সাধারণ শিক্ষার্থী ছাড়া অন্যান্য যে সমস্ত মানুষ তাদের মধ্যে যতটুকু থাকে, আমরা বিদ্যালয়ে থেকে সেই গণতান্ত্রিকতা বোধের জ্ঞান অনেক বেশি পাই। অর্থাৎ গণতান্ত্রিক বোধের শিক্ষা আমরা বিদ্যালয়ে পেয়ে থাকি। নেক্সট, জাতীয় ও আন্তর্জাতিক চেতনার বিকাশ, যার মধ্য দিয়ে একটা কথা আমরা বুঝতে পারি, স্বদেশ প্রেম। জাতীয়তাবোধ অর্থাৎ আমরা একটা জাতি, আমরা ভারতবাসী, আমরা এই ভারতবর্ষের নাগরিক, এই যে বোধ এটাকে বলা হচ্ছে জাতীয়তাবোধ। এবং এই জাতীয়তাবোধ যদি আমাদের মধ্যে না থাকে, কোনোদিন আমরা আন্তর্জাতিকতা বোধেও পৌঁছাতে পারবো না। অর্থাৎ একেবারে যদি আমরা নিম্ন স্তরে দেখি, আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, আমি অপরকে ভালোবাসতে পারবো না। আমি যদি আমার বাড়ির লোককে ভালোবাসতে না পারি, আমি পাড়ার লোককে ভালোবাসতে পারবো না। আর পাড়ার লোককে ভালোবাসতে না পারলে গ্রামের লোককে ভালোবাসতে পারবো না। ঠিক এইভাবে যদি আমি স্তর ভেদ করে উপরে উঠি, তাহলে দেখব যে আমি যদি আমার নিজের দেশকে ভালোবাসতে পারি, তাহলে একদিন আমি আমার পরের দেশ, প্রতিবেশী দেশকেও ভালোবাসতে পারবো। যদিও এই আন্তর্জাতিকতা বোধের অন্যতম একটা পথ হিসাবে বলা হয় জাতীয়তাবোধকে, আবার জাতীয়তাবোধ যখন বিকৃত রূপ নেয় বা বিকৃত জাতীয়তাবাদে পরিণত হয়, তখন তা আন্তর্জাতিকতাবোধের শত্রুতে পরিণত হয়। অর্থাৎ আমি যদি বলি যে আমি আমার দেশ ভারতবর্ষকে রক্ষা করব, অন্য দেশ ধ্বংস হয়ে যাক, এটা বিকৃত জাতীয়তাবাদ। সেখানেও আমার ভারতবর্ষের প্রতি ভালোবাসা প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেটা বিকৃত। আমি আমার দেশকে ভালোবেসে অপর দেশকে সব ধ্বংস করতে চাচ্ছি, এটা বিকৃত জাতীয়তাবাদ। কিন্তু প্রকৃত জাতীয়তাবাদ কোনোদিন আন্তর্জাতিকতাবাদের শত্রু হয় না, সেটা জাতীয়তাবাদের অন্যতম পথ হয়। আর সেই জাতীয়তাবাদের কথাই বলা হচ্ছে। তো জাতীয়তাবাদের মধ্য দিয়ে অর্থাৎ জাতীয়তাবোধের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিকতা বোধও গঠন করতে পারি। আর এই জাতীয়তাবোধ বা আন্তর্জাতিকতা বোধের ধারণা গঠন করার ক্ষেত্রে বিদ্যালয়গুলি বিশেষ ভূমিকা পালন করে। তো ছাত্ররা, আমরা দেখলাম যে বিদ্যালয় কিভাবে আমাদের জীবনে ভূমিকা রাখছে, অর্থাৎ শিক্ষার্থী হিসাবে আমাদের জীবনে কি ভূমিকা রাখছে, যে সামাজিক মানুষ হিসাবে আমাদের জীবনে কি ভূমিকা রাখছে, এই সমস্ত কার্যাবলীর মধ্য দিয়ে আমরা বিদ্যালয়ের কার্যাবলীগুলো দেখতে পাচ্ছি। তো এখানেই শেষ করলাম, এর পরের ক্লাসে আবার নতুন আলোচনা করব। থ্যাংক ইউ।